জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে সকালের প্রথম খবরই আমরা মানে অত্যন্ত মর্মাহত চিত্তে স্মরণ করছি আমাদের সহকর্মী অসীম মজুমদারকে, যিনি গতকাল প্রয়াত হয়েছেন। তার আত্মার চিরশান্তি কামনা করেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি, আমাদের আজকের সম্প্রচার শুরু করছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি রামচন্দ্রপুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে মিউনিসিপ্যালিটি পানিহাটি পৌরসভার যে জঞ্জালের গাড়ি, সেই গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে, কি কারণে দাঁড়িয়ে রয়েছে, সবটা আমরা জানবো, সবটা আমরা শুনবো। স্থানীয় বাসিন্দা গত 4 তারিখ থেকে এই যে বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এখন প্রচুর জনবসতি। এই যে বিপুল জনবসতি পূর্ণ এলাকায় এই ভাগাড়, সেই ভাগাড় এখান থেকে অপসারণ করতে হবে, এখান থেকে উচ্ছেদ করতে হবে। এই দাবি নিয়ে গত 4 তারিখ থেকে এই রামচন্দ্রপুরের বাসিন্দারা ভাগাড় উচ্ছেদ কমিটি নামের একটি সংগঠন তৈরি করে, এই সংগঠন অবশ্য নতুন কিছু নয়, অনেক পুরনো সংগঠন, বারংবার এই আন্দোলন আমরা দেখেছি। সেই আন্দোলনের ফলেই কিন্তু এই সমস্ত গাড়ি এখানে এসে আটকে আছে। এবং আমরা এগিয়ে যাব, দেখব যে যেখানে স্থানীয় বাসিন্দারা এই গাড়িগুলোকে আটকে প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন। প্রচুর মানুষ সেখানে জড়ো হয়ে রয়েছে। আমরা তাদের থেকেই শুনবো তাদের অসুবিধার কথা, আমরা তাদের থেকেই শুনবো যে থানার পুলিশ অত্যন্ত রামচন্দ্রপুরের রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রামচন্দ্রপুরের বাসিন্দারা বেশিরভাগই বয়স্ক মানুষ এবং মহিলা, তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে এবং তার পেছনে একটি ব্যানার লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ কমিটি, সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে যে 6/1/2012 তারিখে মহিষপোতায় রামচন্দ্রপুর ভাগাড় স্থানান্তরিত করার যে আদেশ, সে আদেশ কার্যকরী করা হলো না কেন, সেখানে তারা দাবি করছেন 10ই মার্চ 2013 মহিষপোতায় কল্যাণী রোডের পূর্ব পার্শ্বে মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়ের উদ্বোধন সত্ত্বেও সেই ভাগাড় প্রকল্প কার্যকর হলো না কেন। তারা প্রশ্ন তুলছেন 12ই জুন 2018 8 কোটি টাকার উপরে কেন্দ্রীয় অনুদান কোথায় গেল। তারা প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গ সরকারের 45 কোটি টাকা অনুদান কোথায় গেল। এখন এই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই, এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই প্রশাসন দিতে পারবেন। তারা চাইছেন দূষণমুক্ত পরিবেশ, বুক ভরে শ্বাস, দূষণমুক্ত প্রাণবায়ু এবং সে কারণে পৌর কর্তৃপক্ষের আশ্বাস। তারা বলছেন দীর্ঘ নরক যন্ত্রণা থেকে মুক্তি চাই, সুস্থ পরিবেশের নিশ্চয়তা চাই, পৌর কর্তৃপক্ষের টালবাহানা থেকে মুক্তি চাই, বাঁচার সুস্থ পরিবেশ চাই এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবন চাই, রোগমুক্ত পরিবেশ চাই। এই ঘটনা নিয়ে এই আন্দোলনটা কিন্তু গত 4 তারিখ থেকে শুরু হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এখানে কিন্তু প্রচুর মানুষ একসঙ্গে জড়ো হয়ে রয়েছেন এবং একটা চাপা উত্তেজনাও কিন্তু রয়েছে। কারণ আমরা খেয়াল করেছি 4 তারিখের পরে কিন্তু এই ভাগাড়ে জঞ্জাল ফেলার উদ্যোগ পৌরসভা দেখায়নি, কিন্তু আজ সকাল থেকে আবারও এই জঞ্জাল ফেলার চেষ্টা শুরু হয় এবং তারপরে কিন্তু উত্তেজনাটা ছড়িয়ে পড়ে। আমরা স্থানীয় মানুষদের সঙ্গে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আমরা দেখবো যে ভাগাড়ের ঠিক পরিস্থিতিটা কি, সেখানে কি আদৌ আর জঞ্জাল ফেলা যেতে পারে এই রাস্তার ধরে। এই রাস্তা ধরে সামান্য একটু এগিয়ে গেলেই কিন্তু দেখুন জনবসতি সেই সময় ছিল না যে সময় রামচন্দ্রপুরে ভাগাড় তৈরি হয়েছিল, কিন্তু এখন কিন্তু জনবসতি পূর্ণ একটি এলাকা এবং একটি মেডিকেল কলেজ রয়েছে এখানে। এখানে একটি মেডিকেল কলেজ রয়েছে, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মেট্রোপলিটন মেডিকেল কলেজ, হোমিওপ্যাথিক। এবং যেটা স্থানীয় সূত্রে আমরা খবর পাচ্ছি যে এই মুহূর্তে ভাগাড়ের আশেপাশে প্রায় 4,500 মানুষ বসবাস করেন, তাদের মধ্যে নিশ্চয়ই অনেকেই ভোটার। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু মোটেই সুস্থ পরিবেশ বা স্বাস্থ্যকর পরিবেশ সেটা বলা যায় না।
যদি আমরা ভোটার লিস্টের খতিয়ান দেখি তাহলে এই 23 নম্বর ওয়ার্ডে প্রায় 7,000 ভোটার রয়েছেন। 7,000 ভোটার মানে তার 3 গুণ জনসংখ্যা হতে পারে, অর্থাৎ 21,000 মানুষ এই 23 নম্বর ওয়ার্ডে বসবাস করে। পানিহাটির 35টি ওয়ার্ড এই মুহূর্তে রয়েছে সেই 35টি ওয়ার্ডের জঞ্জাল ফেলার, আবর্জনার ফেলার একমাত্র জায়গা রয়েছে এই রামচন্দ্রপুর ভাগাড়েই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সেই ভাগাড়ের দিকে ধীরে ধীরে এগোচ্ছি। যে কি পরিস্থিতি সেইখানকার, সেটা নিশ্চয়ই পশু হাসপাতাল। এখানে আমার ভাগাড়ের যে মূল গেট তার বাদিকে রয়েছে মেট্রোপলিটন মেডিকেল কলেজ হসপিটাল। আপনারা শ্যামলবাবুকে বলবো যে বিল্ডিংটা অন্ততপক্ষে দূর থেকে একটু দেখাতে। এই বাদিকে যেটা দেখা যাচ্ছে, বাদিকে যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেডিকেল কলেজ, মেট্রোপলিটন মেডিকেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এটি। আর ডান দিকে একটি পশু হাসপাতাল রয়েছে, অ্যানিম্যাল হসপিটাল রয়েছে। এবং এই মুহূর্তে এই অঞ্চলটা কিন্তু অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ। আমরা দূর থেকেই কিন্তু মনে হচ্ছে যে এটা পাহাড়ি অঞ্চলে এসে বেশ ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যে এখানে যে জনবসতি আছে তারা নোংরার কাজ করে, অথচ সারাদিন নোংরার মধ্যে আমরা কিন্তু মনে হচ্ছে ধীরে ধীরে একটা বেশ পাহাড়ি এলাকায় প্রবেশ করছি, কারণ পরিবেশটা কিন্তু অনেকটা সেই রকমই হয়ে দাঁড়িয়েছে যে দীর্ঘদিন ধরে জঞ্জাল জমতে জমতে জমতে, যেহেতু এখানে কোনো রিসাইকেলিং এর বিষয়টাই নেই। এক সময় এখানে ভার্মি কম্পোজিট প্ল্যান্ট তৈরি হয়েছিল, আমাদের মনে আছে সে কথা। ভার্মি কম্পোজিট প্ল্যান্ট কিন্তু এখানে ব্যর্থ হয়েছে। তারপর থেকে এই জঞ্জাল রিসাইক্লিং এর কোনো বন্দোবস্ত হয়নি, এবং যার ফলে আজকের এই পরিস্থিতি। এবং এই যে দুপাশে যে জনবসতি দেখছেন তারা এই ভাগাড়েই চাকরি করেন, কিন্তু তাদের জন্য তো একটা সুস্থ পরিবেশ দরকার বলে স্থানীয়দের দাবি, যে যারা ভাগাড়ে চাকরি করেন বলে তারা ভাগাড়ে বসবাস করবেন এমন কোনো কথা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি সামনে ভাগাড়, এটাই হচ্ছে রামচন্দ্রপুর ট্রেঞ্চ গ্রাউন্ড। আমরা সেই ভাগাড়ের ভেতরে ঢুকছি। আমরা শ্যামলবাবুকে বলবো, শ্যামলবাবু আমরা ভাগাড়ের ভেতরে ঢুকতে পারছি না, কিন্তু বাইরের থেকে দেখুন কার্যত পাহাড়, এবং সেই পাহাড়ের আড়ালে চলে গেছে বাড়িগুলো। এবং বর্ষাকাল আসলে নিশ্চয়ই এখান থেকে দুর্গন্ধ বেরোনোর খুব স্বাভাবিক একটা কারণ রয়েছে। যদিও দীর্ঘদিন ধরে নাইট সয়েল এখানে ফেলা বন্ধ রয়েছে, সেটা আমরা জানি। পানিহাটির অধিকাংশ মানুষ সেই ব্যাপারে ভুক্তভোগী। 2005 সালে আমরা একটা ফলক দেখতে পাচ্ছি যে 2005 সালেই কিন্তু এখানে ভার্মি কম্পোজিট প্লান্ট তৈরি হয়েছিল, কিন্তু সেই ভার্মি কম্পোজিট প্লান্ট সেটিও ঢাকা পড়ে গেছে। এবং তৎকালীন পুর নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অশোক ভট্টাচার্য তিনি এইখানে এই ভার্মি কম্পোজিট প্ল্যান্টের উদ্বোধন করেছিলেন, কিন্তু সেই ভার্মি কম্পোজিট প্ল্যান্টের কোনো মানে চিহ্নই এই মুহূর্তে নেই চারিদিকে। মানে আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ে রয়েছি বলেই মনে হয়। আপনারা ভাবতে পারবেন যে চারিদিকে যে পাহাড়, সেই পাহাড় কিন্তু জঞ্জালের পাহাড়। এবং এই জঞ্জাল থেকে যে দূষণ ছড়াচ্ছে, সেই দূষণের বিরুদ্ধে এই এলাকার মানুষ সরব হয়েছে দীর্ঘদিন পর বলতে পারি। গত 4 জানুয়ারি থেকে এই আন্দোলন শুরু হয়েছে। জল চুইয়ে চুইয়ে নিচে পড়ে নোংরা জলটা দিকে যায়, আমার বাড়িতে ঠিক পেছনে আমার বাড়িতেও যায়, এইটা দেখতে পাচ্ছেন না, এই জলটা স্থানীয়দের অভিযোগ যে এই যে স্তূপীকৃত জঞ্জাল, তার থেকে যে নোংরা যে জলটা বেরিয়ে আসে, সেই জলটা কিন্তু শুধুমাত্র ভাগাড়ের ভেতরেই আবদ্ধ থাকে না। সেই জলটা চুইয়ে, অর্থাৎ সেই নোংরা পচা জল, সেই জল কিন্তু চুইয়ে আশেপাশের যে অঞ্চলের যে মানে একদম ভাগাড়ের দেয়াল ঘেঁষা যে সমস্ত বাড়িগুলো, সেই বাড়িগুলোর ভেতরেও প্রবেশ করে। সব মিলিয়ে যে নারকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা এই মুহূর্তে কিন্তু বলা বাহুল্য, আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমরা এবার যাব, আবার আন্দোলনকারীদের কথা শুনবো, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো। এবং অবশ্যই পৌর কর্তৃপক্ষ অবশ্যই ইতিমধ্যেই আমাদের জানিয়েছেন যে তাদের এই মুহূর্তে কিছু করার নেই।
তাদের এই মুহূর্তে কিছু করার নেই, তারা কিন্তু সেটা এই মুহূর্তে আমাদেরকে মানে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। কারণ আমার বাড়ি যাবে, তোমাকে আমার বাড়ি থেকে ভিজুয়াল দেখাবো, একদম ছাদ থেকে ভিজুয়ালটা নেবে, পুরো ভিজুয়ালটাই তুমি দেখতে পাবে। মানে আমার বাড়িটা ঠিক এমন একটা জায়গা যেখান থেকে পুরো ভাগাটা তুমি ক্লোজলি দেখতে পাবে। ঠিক আছে, চলো আমাদের বাড়ি চলো। এইখানকার কাজ শেষ করে আরেকটা চলো চলো চলো, তুমি ওদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রয়েছেন, তারাও কিন্তু তাদের পক্ষেও যে এই পরিবেশটা খুব ভালো এমনটা নয়, আবার এমনটাও নয় যে পৌরসভা চেষ্টা করেনি। পৌরসভা কিন্তু চেষ্টা করেছিল, যেটা আপনারা পোস্টারেই দেখলেন, যেখান থেকে ভাগাড়টিকে মহিষপোতায় স্থানান্তরিত করবার একটা প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু কি কারণে সেটা হয়নি সেই কারণটা কিন্তু আমাদের মতন এই অঞ্চলের বাসিন্দা সকলেরই অজানা। 2002 সাল থেকে সেই কাজটা শুরু হয়েছিল এবং 2003 সালে মাননীয় সাংসদ সৌগত রায় এবং বিধায়ক নির্মল ঘোষ এবং পৌর প্রধান চারণ চক্রবর্তী এই তিনজনের উপস্থিতিতে মহিষপোতায় ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টের উদ্বোধন হয়েছিল, তার সাক্ষীও আমরা ছিলাম। কিন্তু সমস্ত কিছুই এক গোলমাল হয়ে গিয়ে একটা এমন পরিস্থিতির জায়গায় দাঁড়িয়েছে যে যেখানে আজকে এই রামচন্দ্রপুরের বাসিন্দারা আজকে ভাগাড় উচ্ছেদ কমিটি তৈরি করে তারা কিন্তু পুরো আটকে দিয়েছেন এখানে জঞ্জাল ফেলা, এবং তাদের দাবি দূষণমুক্ত একটা পরিবেশ। আমরা তাদের সঙ্গেও কথা বলবো। আমরা আপনাদের ভাগাড়ের পরিস্থিতিটা দেখালাম এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এই যে মেডিকেল কলেজে, দিদি একটু কথা বলা যাবে আপনার সাথে? আপনি তো মেডিকেল কলেজে পড়েন, কতটা অসুবিধা হয় আপনাদের এই ভাগাড়ের জন্য? অসুবিধা তো খুবই হয়, স্পেশালি গরমকালে ওই দিকটা দক্ষিণ দিক বলে পুরো হাওয়াটাই ওইদিকে আসে, ভীষণটা আনহাইজেনিক একটা পরিবেশ, খুবই অসুবিধা হয়। আপনার নামটা যদি একটু? নীলাঞ্জনা। আমরা নীলাঞ্জনার সঙ্গে কথা বললাম, উনি মেডিকেল কলেজে পড়েন, ডাক্তারি ছাত্রী। তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই ভাগাড়ের জন্য ওনাদের পড়াশুনো করতে যথেষ্টই অসুবিধে হয়। আমরা এমন মানুষদের সঙ্গে কথা বলতে চাই যারা সরাসরি হয়তো ওইখানে গিয়ে যুক্ত হননি। দিদি একটু কথা বলা যাবে? দিদি, আপনি তো এই অঞ্চলের বাসিন্দা, এই ভাগাড়ের জন্য কত? আপনি মেডিকেল কলেজে? আচ্ছা দিদি, কতটা অসুবিধে হয় আপনার এখানে? অসুবিধে তো দেখুন, একটা মেডিকেল কলেজ সেটা যদি একটা এই ধরনের জায়গার পাশে হয়, সেটা তো ইন জেনারেল মানে সব অ্যাসপেক্ট থেকেই অসুবিধে। একটা মেডিকেল কলেজ মানে সেখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা সবার আগে প্রয়োজন। তো সেখানে এই রাস্তা দিয়ে এই অবস্থা, আর ওখানকার তো কি বলবো, ওখানকার গন্ধে আমাদের তো সারাদিন ওভাবেই থাকতে হয়। সে তো হয়, সেটা তো ধরলাম না হয় বর্ষাকালে তো এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, এত ছেলেমেয়েরা আসছে, আমরা আসছি, স্টাফেরা আসছে, এখান থেকে হাঁটা যায় না। আর সব থেকে যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে যে এত নোংরা। মেডিকেল কলেজের পাশে যদি এত নোংরা থাকে তো সেটা কি মানে হাইজিনটা ঠিক মতন এমনি মেনটেন হয়? আমার তো মনে হয় না। ম্যাডাম, আপনার নামটা যদি একটু বলেন? ডক্টর জয়া ভট্টাচার্য। আমরা ডাক্তার জয়া ভট্টাচার্য, উনি মেডিকেল কলেজে একজন অধ্যাপিকা, উনি যাচ্ছেন কলেজে, তার সঙ্গেও কথা বললাম। কারণ উনি এই অঞ্চলের বাসিন্দা নন, কিন্তু উনি ওনার অসুবিধার কথাটাও জানালেন আমাদেরকে। জানি না, নয়, আমি অ্যাজ এ হোল আমার মেডিকেল কলেজের অসুবিধার কথা বলছি। আমার পার্সোনাল তো আছে, মানে আমরা এখানে যতজন থাকি, মানে মেডিকেল কলেজ মানে শুধু যে আমরা প্রফেসররা তারা তো নই, আমার ছাত্রছাত্রীরা আছে, আমাদের পেশেন্টরা আছে, আমাদের সমস্ত রকমের স্টাফেরা আছেন। প্রত্যেকের তরফ থেকে আমি এটা বললাম, এটা আমার কোনো পার্সোনাল কথা নয়। আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, এটাই হচ্ছে বলতে চাইছি, যে ভাববেন না এটা আমার পার্সোনাল, এটা সকলে। মানে এই রাস্তাটা এরকম নোংরা থাকে, বর্ষাকালে যাতায়াত করতে অসুবিধে, তাছাড়া এখানকার দুর্গন্ধে তো যেটা মানে প্রায় টেকা দায় আর কি। একেবারেই দুর্গন্ধে টেকা দায়। আপনি যেটা বললেন যে একটা এত বড় মেডিকেল কলেজ রয়েছে, ক্যালকাটা মেট্রোপলিটন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, তার যে ছাত্রছাত্রী তাদের সঙ্গে কথা বললাম, তাদের যারা ফ্যাকাল্টিস, যারা অধ্যাপিকা, ডাক্তার, তাদের সঙ্গেও কথা বললাম। আমরা এগিয়ে যাবো সম্ভবত।
আমরা এগিয়ে যাবো, আরো যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলবো, অর্থাৎ এই রাস্তা ধরে যারা যাতায়াত করছেন তাদের সঙ্গেও কথা বলবো, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা এতক্ষণ কথা বলছিলাম অত্যন্ত সাধারণ যারা এই স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে তো কথা বলবোই, কিন্তু তার আগে আমরা কথা বললাম যে যারা এই অঞ্চলের বাসিন্দা নন কিন্তু নিয়মিত তাদের আসতে হয়, তাদের পড়াশোনার কারণে, তাদের চাকরি বাকরির কারণে, চিকিৎসার কারণে, চিকিৎসা করার জন্য যে সমস্ত ডাক্তারবাবুরা আসেন এখানে, তাদের সবার সঙ্গে আমরা কথা বলবো। একদম ভাগাড়ে ঢোকার যে মুখটা, সেই মুখটাতেই কিন্তু আটকে দিয়েছেন এই ভাগাড় উচ্ছেদ কমিটি, মানে রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ কমিটি। তারা তাদের স্থানীয় বাসিন্দারাই মূলত তারা ব্যানার পোস্টার টাঙিয়ে এই আন্দোলন করছেন গত 4 তারিখ থেকে। ময়লা ফেলতে কোথায় যাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আবার সেই আন্দোলনের জায়গা, অর্থাৎ যেখানে যে মুখটাতে পানিহাটি পৌরসভার গাড়িগুলো আটকে দেওয়া হয়েছে, যে মুখটার থেকে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লাইন দিয়ে দুদিকেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ উপস্থিত রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এই অঞ্চলে না ঘটতে পারে। আপনারা সেই ছবি কিন্তু সরাসরি 7 আপ নিউজের পর্দায় দেখছেন এই মুহূর্তে, সরাসরি রামচন্দ্রপুর থেকে। আপনার একটি লিডারশিপে ওইটা রামদেব ট্রেনিং কাউন্টারকে ক্লোজ করার জন্য, আপনি একটি লিডারশিপ নিয়ে ব্যবস্থা করুন। এই কথা বলি আমাদের ফিরিয়াদ যারা পুরা থাকি তারা দিয়েছে, বুঝেছেন? কিন্তু তারা কোনো কষ্ট করতে হয় না। আমরা এবার কথা বলার চেষ্টা করবো স্থানীয় বাসিন্দাদের সাথে, যারা এখানে দেখতে পাচ্ছেন একজন প্রবীণ মানুষ, তারা গোটা ইতিহাসটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের, হয়তোবা তারা জানাবার চেষ্টা করছেন প্রশাসনকেও তাদের মাইকের মাধ্যমে, তাদের আওয়াজের মাধ্যমে। কিন্তু আমরা কথা বলবো স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যে কি অসুবিধা তাদের, কেন তারা এই আন্দোলনে আজকে সামিল হয়েছে। আমরা গিয়ে কথা বলবো যে কি আপনাদের দাবিটা যদি একটু সংক্ষেপে বলেন আমাদেরকে। সংক্ষেপটা এটা রিমুভ করা, এখান থেকে তুলে নেওয়া। মানে সমস্যাটা ঠিক কবে থেকে শুরু হলো? লাস্ট 50 ইয়ার্স, 50 বছর ধরে আমরা মুভমেন্ট করছি। অবরোধ হয়তো অবস্থান হয়তো করছি না, বিভিন্ন রকম বিভিন্নভাবে অবরোধ আমরা করেছি। কত 2001 সনে 2001 সনে তখন আমাদের পুলিশ দিয়ে মারধর করে নিয়ে গেছিল থানাতে। বললাম 72 বছরের মহিলাও ধরে নিয়ে গেছিল, কিন্তু রাত্রি 2:30টার সময় আবার ছেড়েছে। কিন্তু পুলিশের পোশাক পরা বামফ্রন্টে ক্যাডেট ছিল, সেই ক্যাডেট আমাদের বাড়িতে ঢুকে যার যে ছিল তাদের প্রত্যেককে মারধর করেছে। আমাদের কিন্তু বলবো পুলিশ আমাদের গায়ে টাচ করে, বলেছে ভালো ব্যবহার করেছে, খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আমার বয়স্ক লোক ছিল তো অনেক, 2001 সালে। তারপর কোর্ট কেস হলো, কোর্ট কেস হওয়ার পরে ওখান থেকে হাইকোর্টে অর্ডার হলো যে এটাকে যতদিন নতুন জায়গা না পাওয়া যায় ততদিন এখানে সাইন্টিফিক ওয়েতে যাতে এখানকার স্থানীয় লোকজনকে সুরাহা দেওয়া যায়, রিলিফ দেওয়া যায়, তার জন্য একটা অর্ডার হলো। এবং কেএমডিএ কে বরাদ্দ করলো 2 কোটি 32 লক্ষ টাকা। তখন বামফ্রন্ট সরকার ছিল।
2,32,00,000 টাকা তারা 32 লক্ষ টাকা হোক যাই হোক, আমার যতদূর কার্ডে এসেছে, আমি তো ভিতরে প্রসেসে নেই, জানিও না কিছু, 40 লক্ষ টাকা দিয়ে একটা পাঁচিল তুলেছে। তখন পাঁচিল ছিল না, পাঁচিল তুলেছে। আর একটা ভার্মি কম্প্রেস স্টার্ট করেছিল, ভার্মি কম্প্রেস 3 মাসের মধ্যে সে ভার্মি কম্প্রেস পটল তুলে দিয়েছে। নিয়ে এরা কি করেছে, 2 কোটি টাকার হিসাব নেই। এটা হয় যা যা আমরা এখন যে বর্তমান সরকার আসার পরে আমি আবার 2000 যখন বর্তমান সরকার 2011-তে আসলো, আমাদের মাননীয় সংসদ তখন হচ্ছে আপনার মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের মিনিস্টার হচ্ছে সেন্ট্রালে সৌগত রায় মহাশয়। আমি সৌগত রায় মহাশয়ের কাছে আমি পিটিশন করি, সেই পিটিশন উইথ মাস পিটিশন দিই, ওনার সাথে আমি কথা বলি, এবং উনি পরবর্তীকালে দিল্লি থেকে আমাকে ফোন করে বলছিলেন, সরবাবু আসুন এইখানে আমাদের বেলঘরিয়া এমএলএ মদন মিত্র অফিসে আসুন, ওখানে এসে আমরা ব্যবস্থা করছি। উনি আসলাম, ওখানে তখন চেয়ারম্যান ছিলেন চারণ চক্রবর্তী, অনেকেই আমার এখানে উপস্থিত আছে ছোটরা, এবং সেখানে সে আমাদের কি বলছেন, এদেরকে কি বাঁচতে দেবেন, মানে মেনে ফেলবেন, কেন তুলছেন না আপনাদের এইখান থেকে, এই হচ্ছে কেন তুলছেন না, উনি এইভাবে কথা বলেছেন, বাঁচতে দেবেন না মেনে ফেলবেন। উনি ওই করার পরে উনি কিন্তু এই ফিরাজ হাকিম সাহেবের সাথে রাইটার্স বিল্ডিংয়ে বসে, আমাদের এমএলএও ছিলেন, উনি ছিলেন, এদের মিলে অর্ডার একটা ইস্যু হয়, রামচন্দ্রপুর ভাগারটা এখান থেকে চলে যাবে মহিষপোতাতে, যেই জায়গাটা আমাদের 75 সনে কেনা হয়েছিল। সুব্রত মুখার্জি তখন মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার। 2013 সালে সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো। 2013 সালে আমাদের এই সৌগত রায় মহাশয় ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, কি না ইলেকট্রিফিকেশন করবেন, ইলেকট্রিফিকেশন করবেন করতে গিয়েছিল পিপিপি মডেলে, রোচেম সেপারেশন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, এরা কাজটা করতে গিয়েছিল। এরা করতে গিয়ে হাফ ওয়েতে কাজ চলে গিয়েছে, এবং সেটার কনফার্মেশন আমার ম্যাডাম অন্তরা আচার্যও দিয়েছেন, আমার কাছে সেই লেটার পর্যন্ত আছে। পরে চলে গেল, কিন্তু এরপর আর কোনো কাজ হচ্ছে না। আমরা চিঠিপত্র লিখতে কি করলাম, আবার আমরা 465 দিন অবরোধ করলাম, 465 দিন। তখন আমাদের ইত্যবৎসরে 2018-তে, এটা আমি অবরোধ করলাম, এই মানে অবস্থাটা এরকম অবস্থান করছি, আমরা কোনো রাস্তার মধ্যে যাই না, আমরা অনেক শান্তিপূর্ণ অবস্থান দেখুন লেখা আছে ওখানে, আমরা এই রাস্তার এইখানটায় বসি, যাতে কোনো লোকের অসুবিধা না হয়। তা অবস্থান আমরা কোনো করেছি 465 দিন। ইলেকশন ছিল, পার্লামেন্ট ইলেকশন ছিল, পার্লামেন্ট ইলেকশনে ম্যাডাম অন্তরে আচার্য ছিলেন তখন টিএম, ম্যাডাম অন্তরে আমাদেরকে জানালেন যে আপনারা এখানে আসুন, কি হচ্ছে না হচ্ছে আমরা জানি, আপনারা এরকম অবস্থানটা করতে, আমরা ওখানে উপস্থিত হই। আমাদের এমএলএ উপস্থিত ছিল, ওখানে কথাবার্তা সব হয়। ম্যাডাম আমার কাছ থেকে পেপার উদ্বোধন হ্যান ত্যান ইত্যাদি সমস্ত কিছু পেপার নিয়ে উনি বলছেন যে না, এখানটা তো থাকা ঠিক নয়, কারণ আমার পলিউশন কন্ট্রোল বোর্ড 2001-তে বলেছি, 2001-এ পলিউশন কন্ট্রোল বোর্ড ব্যারাকপুর তারা রিপোর্ট দিয়েছে, দিস শুড বি আপরাইট শিফটেড ফ্রম হিয়ার রামচন্দ্রপুর, ফ্রম দি হার্ট অফ ওয়ার্ড নাম্বার 23, বলে দি আপরাইট শিফটেড। তা সেই পলিউশন কন্ট্রোল বোর্ডের রিপোর্ট সমস্ত কিছু দিয়ে এসেছি, দেখার পরে উনি বলছেন যে এখানে সম্ভবপর না, এখানে এটা রাখা সম্ভবপর না। তখন উনি আমাকে বললেন যে ইলেকশন আসছে, আপনারা এজিটেশনটা দয়া করে তুলে নিন, আমি ব্যবস্থা করছি, তার জন্য ফিউ মান্থস লেখাই আছে, ফিউ মান্থস টাইম নিন। আমরা সঙ্গে সঙ্গে তার সাথে অ্যাডমিট করেছি, কারণ দীর্ঘদিন ভুগছি। আর স্বয়ং ম্যাডাম অন্তরা আচার্য বলছেন, ডিএম সুপ্রিম অথরিটি 24 পরগনাস, তিনি বলছেন, সুতরাং শি হ্যাজ ডান, তিনি কাজ করেছেন। তিনি সেই মতো সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের যে প্রিন্সিপাল সেক্রেটারি, আপনার ল্যান্ড রিফর্মের যে মিউনিসিপ্যাল সেক্রেটারি, ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে প্রিন্সিপাল সেক্রেটারি, তাদের প্রত্যেককে চিঠি দিয়েছেন। দ্যাট কপি ইজ ইন মাই, আমার হাতে আছে। তাদের প্রত্যেকে বলছে এখানে থাকা উচিত না, আপনার জমি দেখুন। সেই মতো রজত চ্যাটার্জি দেন ডিজিও কেএমডিএ, উনি এসেছিলেন। উনি যখন আসছেন, এটা হচ্ছে মোস্ট পরে 2016 সালে, তখন আমার এমএলএ সাহেব আমাকে বলছে ফোন করে, সমলদা
আমি গাড়ি পাঠাচ্ছি অত দূরে, তো তুমি মহিষপতাতে একটা জমি আমি বললাম তুমি আবার একটা জমি রয়েছে আবার বলে এই জমিটা ওটা তো হচ্ছে না, যে কোনো কারণেই হচ্ছে না, তুমি এই জমি ওটা ছিল আমাদের পূব পাশে, পূব দিকে মানে ওই রাইট সাইডে, এটা হচ্ছে লেফট সাইডে। উনি বলছেন যে তুমি জমিটা দেখে আসো, ডিজিও সাহেব এসছে, তার সাথে গিয়ে কথা বলো, তিনি তোমার সাথে বলে। ওখানে আমার সাথে সুভাষ ব্যানার্জি ছিল, সুভাষ ব্যানার্জি আর আমি তখন ওই গাড়ি পাঠিয়েছে, ওই গাড়ি করে আমরা ওখানে গিয়েছি এবং সেখানে উনি আইডেন্টিফাই করে ওখানে একটা জলাশয় ছিল। তাই আমি বললাম যে স্যার এটা এই এত জলাশয়ের মধ্যে বলে আপনার 70-80 একর জমি আছে, আমার তো অত জমি লাগবে না, আমি 14-15 একর জমি নেবো। তখন আমি 14-15 একর জমি নিয়ে এই জলাশয়ের মধ্যে কি করে করবেন? তো বলছি আমরা ওখানে পাঁচিল তুলে দেবো, এখানকার জলগুলো শেষ করে ফেলে দেবো, তারপরে নিচে পলিথিন পাঠবো, পলিথিন পেতে আপনাদের যে গার্বেজগুলো জমে আছে সেই গার্বেজগুলো ফেলবো, ফেলে এখানে ল্যান্ড উঁচু করে তারপর আমরা এখানে সার প্রকল্প করবো। আমি তখন বললাম আপনি এর আগে কোথাও করেছেন না, এটা আমাকে প্রথম আরম্ভ করছেন। তখন বলছি না আপনি উত্তরপাড়া যাবেন, উত্তরপাড়া আমরা করেছি এবং আমরা সাকসেসফুল হয়েছি। এই করে কিন্তু ওই জমিটা আইডেন্টিফাই হয় এবং সেই জমিটার জন্য 2018 সনে সেন্ট্রাল থেকে আমাদের সৌগত রায় মহাশয় নিজস্ব প্রচেষ্টায় এইখান থেকে তুলে দেওয়ার জন্য, কারণ জনগণের কাছে উনি বারবার এসে বলে গেছেন যে আমি এটা তুলে দেবো। এই মহিলাটা বসে আছেন, অনেকে জিজ্ঞেস করুন আমাকে নিয়ে আসছে, অনেকে জিজ্ঞেস করুন কি বলে, উনি বলেছেন তুলে দেবো এবং সেই মতো হি হ্যাজ ট্রাইড বেস্ট লেভেল। উনি ওখান থেকে 111.82 কোটি টাকা স্যাংশন করছে 13টা মিউনিসিপ্যালিটির জন্য, তার মধ্যে পানিহাটি মিউনিসিপ্যালিটি হচ্ছে। সেই পানিহাটি মিউনিসিপ্যালিটির জন্য আমার পরে গিয়ে ভাগে 8 কোটি টাকা, উনি 8 কোটি টাকা স্যাংশন করে দিয়েছে, আমার পোস্টারিং আছে 8 কোটি টাকা। এরপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও উদ্বোধন করছেন, কবে? 1/12/2018-তে 1/12/2018-তে হারোয়া থেকে উনি অনলাইনে এখানে উদ্বোধন করেন এবং আমাদের 2020-তে আমি জানতে পারি, কেন এর আগে মিটিংয়ে কিন্তু কেউ বলেনি। 2020-তে যখন এখানে অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন এসডিও সাহেব ব্যারাকপুরের, হ্যাঁ, উনি প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি চিঠি দিয়েছিলাম যেটা কেন হচ্ছে না, তখন করোনা চলছে। প্রিন্সিপাল সেক্রেটারি ওনাকে একটা নিশ্চয়ই ডাইরেকশন দিয়েছেন, কারণ অ্যাড্রেসটা উনি করেছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে। একটা মিটিং বললে দি মিটিং হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, দি রিপোর্ট ইজ সেন্ডি রাইট করে একটা মাইনুস দিয়েছে। অর্থাৎ এই যে গার্বেজ, তখন এত গার্বেজ হয়নি, তখন আজকে যদি 5 তলা হয়ে থাকে তখন 2 তলা। ওই এই গার্বেজটা আস্তে আস্তে ভ্যাকুম করেছে, গ্রিন লেভেল করে দেবো করে একটা মাইনুস সমাজ দিয়েছে, সেই মানুষটা দিয়ে। কিন্তু এন্ডোর্সমেন্টে আমাকে করেছে, সেই এন্ডোর্সমেন্টে বলছে শ্যামল ব্যানার্জি, কনভেনার রামচন্দ্র ভাগার উচ্ছেদ কমিটি, it is to inform you that 45 crores approximately has been approved by the government of West Bengal to shift the trenching ground at Mojpura. এখান থেকে 45 কোটি টাকা ওখানে স্যাংশন হয়েছে, 8 কোটি টাকা 53 কোটি টাকা স্টপ ভ্রমণ সার্ভিস হয়েছে, স্বয়ং চিফ মিনিস্টার উদ্বোধন করেছে, ওখানে জমি হয়েছে, যাবে না কেন বলুন তো আমাকে? এবার বলুন তো, এইটাই হচ্ছে প্রশ্ন। আমাদের তো এখান থেকে রিমুভ করার কথা, এখানে তো কোনো অন্য কিছু ব্যাপার নেই, রিমুভ করাবো না। এইবার এখানকার মিউনিসিপ্যালিটির 3 তারিখে লাস্ট মিটিংয়ে, যেটা আজ না কাল না পরশু করতে করতে টাইপ করতে 23 সৌগত রায় মহাশয় নিজে সেখানে ভিজিট করছে, সুধাকে বলছে, কেএমডিকে বলছে, আরে শ্যামলবাবু বলছে যে 2006-1-2012-তে অর্ডার হয়েছে, ওনার কাগজটা আমার কাছে আছে, উনি কাগজটা পড়লেন, হি নিড আউট দ্যাট পেপারস। আমি তাকে দিয়ে লিখলাম, আমি সমস্ত কিছু তাকে জানিয়ে করি, এটাও জানে সে কি হচ্ছে না হচ্ছে, ওনাকে দিয়েছি। উনি তখন বলছে আরে আপনারা কাজ করেননি কেন? 23 চলে গেল, জাস্ট লাইক দিস অর্ডার, 23 চলে গেল, 24 আপনারা কাজ করছেন না কেন? এবার ওরা কি করছে, মিউনিসিপ্যালিটিকে দায় দিচ্ছে, আপনারা জমি দিচ্ছেন না, আমরা কাজ করবো কোথায়? ওখানে 4টে মেশিন বসিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু করতে পারছি না, কোনো প্লেস নেই। কারণ ব্যাপার হচ্ছে 3.5 একর জমি আছে, 3.5 একর জমির মধ্যে 1.5 একর জমি হচ্ছে লেবার কোয়ার্টার আছে, যারা কাজ করে মিউনিসিপ্যালিটি সেই লেবার কোয়ার্টার আছে। 2 একর জমির মধ্যে 6 লক্ষ লোকের কোনো হয়, কারণ আজকে 6 লক্ষ কেন বলছি, ম্যাডাম আচারিয়া অভিযোগ যে সেই জমিটাই নেওয়া হয়নি এখনো পর্যন্ত। আমার সেই অভিযোগ না, আমার অভিযোগ একটাই, আমাদের এখান থেকে দীর্ঘদিন ধরে আমাদের সময় নিচ্ছে, এখান থেকে উদ্যোগ রিমুভ করছে না। কিন্তু যে জমিটার কথা আপনি বললেন, হ্যাঁ, যে পুরনো ট্রেন মানে যেটা ওয়েস্ট টু এনার্জির উল্টো দিকে যে জমিটা নেওয়া হয়েছিল, সেই জমিটা কি আদৌ নেওয়া হয়েছে বলে আপনার কাছে খবর আছে? শুনুন, এটার মধ্যে হচ্ছে ইন্টারনাল পলিটিক্স। ওই জমিটা যেটা আমাকে বলেছিল আমার সং এমএলএ সাহেব, ওটা আমাদের নিজেদের জমি, পরে জানতে পেরেছি ওটা আমাদের নিজেদের জমি না, ওটা কার মতো করছে,
খড়দা এলাকার মধ্যে পড়ছে, এবং খড়দা এখন সুগন্ধ বাবু আছে। তো খড়দা এলাকার সুগন্ধ বাবুকে উনি চিঠি দিয়েছিলেন, আমাদের সাংসদ সুগন্ধ বলছে এইখানে, সুগন্ধ বাবু বলছে যে এখানে লোকজন লোকজন বাধা দিচ্ছে, সেজন্য করতে দিতে পারছি, আমি দুঃখিত, ওনাকে চিঠি দিয়েছেন। তো এখন কথা হচ্ছে ফিরাজ সাকিব বলেছে তুমি জায়গা দেখে, ওনাকে লিডারশিপ দিয়েছে, আপনি অ্যাক্টিভ লিডারশিপে আপনি জায়গাটা দেখে রামচন্দ্রপুর ট্রেঞ্চিং ক্লাসটা তাড়াতাড়ি ক্লোজ করা যায় সে ব্যবস্থা করুন। তার মানে একটা জিনিস উঠে আসছে যে মানে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে সবটাই, টাকা টাকা আছে কিন্তু কাজ নেই। কাজ নেই, টাকা আছে কাজ নেই, সেটাই তো কথা, কাজ নেই। তার মানে শুধু তাই না, এখন যেটা হচ্ছে আপনারা যদি দয়া করে একবার ভিতরে যান দেখবেন যে এটা মিউনিসিপ্যালিটি লতে পারে কিনা। আমি আপনার একটা সিম্পল জিনিস বলছি, আমার একটা বাড়ি আছে, তার পাশে আপনার একটা জমি আছে, সে মনে করুন 10 কাঠা হোক 2 কাঠা হোক 5 কাঠা জমি আছে, সেই জমিটাতে আপনি এমন কিছু করতে পারেন যে পাশেবর্তী বাড়িটা পলুটেড হয়ে যেতে পারে, দূষণে আকৃত হতে পারে, নোংরা আকৃত হতে পারে, পারেন কি? আপনারা যারা 50 বছর আগে এখানে বাড়ি করে এসেছিলেন, 50 বছর আগে না ধরুন, হ্যাঁ আমাদের 50 বছর আগে অনেকে আমরা যারা এসেছি তারা নিশ্চয়ই 50 বছর আগে, হ্যাঁ তখনও তো ভাগাড়টা ছিল। তখন ছিল কি অবস্থায়, তখন কার্কাস পড়তো, নাইট সল্ট পড়তো, এই আন্দোলন করে করে নাইট সল্ট উঠেছে, নাইট সল্ট উঠে কার্কাস তো মিস্টার দ্বিবেদী সাহেবই তুলে দিয়ে গেছেন। এই আন্দোলনে এই সরকারি যারা এখন বর্তমানে মিউনিসিপ্যালিটিতে আছে তারাও কিন্তু নাইট সল্টটা বন্ধ করেছে বাধ্য হয়ে, কাজ করছি। এই সুধার সাথে কথা হচ্ছে, সুধা বলছে আমরা 2-3 সপ্তাহের মধ্যে 2-3 দিনের মধ্যে চলে যাবে গিয়ে, ওরা তুলছে না, আমরা ভিসা জোট করতে করতে এরকম আর খুব ভয়ের দেখা ভয় করতে করতে করে। কিন্তু এবার কি হচ্ছে কি, এরা হয় জায়গায় নেয়নি বা জায়গা কোন সুবর্ণবাবু বার্তা দিচ্ছে, তাহলে এখন উচিতটা কি হবে, তারা নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে করবে। আমি তো রাজনীতি করি না, আমি জনগণের উন্নয়ন নীতি করি, উন্নয়ন দ্বারা আমি কাজ করতে চাই, আমি রাজনীতি করি। স্থানীয় পৌরপিতা কি বলছেন? স্থানীয় পৌরপিতা এই যে দেখছেন গাড়িগুলো দাঁড় করিয়ে দিয়েছে, উনি জোর করে এখন ফেলতে চাইছে। দেখবেন পুলিশ রিপোর্ট, পুলিশ এখানে ইন্সপেক্টর এসেছিল, কারণ প্রথম দিন এইভাবে আটকে দিয়েছে। আমি পড়বো পেশেন্টলি লিসেন। উপরটা বলছি, টু দি লার্নেড কমিশনার অফ পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, through proper channel. Subject movement by Ramchandrapur Bhagar Uchchet Committee at ward number 23 of Paniati Municipality under Khordha Police Station. Sir, with due respect, I would like to draw your kind attention to the ongoing movement held by Ramchandrapur Bhagar Uchchet Committee at ward number 23 of Paniati Municipality under Khordha Police Station over dumping of garbage in the central population since long time. Ramchandrapur is situated at Sodhpur, Paniati under ward number 23 of Paniati Municipality under Khordha Police Station around in the year 1946. যখন আমাদের এটা উপস্থিত হলো, around in the year 1946, Ramchandrapur area was named after an ashram situated at this place. Then only few people were living there, and rest area was covered with low lands and jungle. Since long being a low populated area, about 3.5 acres of land at Ramchandrapur was used to dump garbage, carcasses, biological wastages, night soils, solid wastage, plastics, etc. After that, people started to move in Ramchandrapur area and build residences after taking necessary permissions from the Paniati municipality. However, the growing and heaving garbage, including biological wastes and carcasses, started to make the environment inhabitable around it. Accordingly, hesitation amidst the people led to movement and obstruction to the dumping of garbage at said Ramchandrapur Bhagar. Over time, population increased, and such movement and obstruction by hundreds of people of Ramchandrapur for safe and hygienic atmosphere and livelihood gave birth of Ramchandrapur Bhagar Uchchet Committee in the year 1974-75. Next paragraph. After that, on several occasions, said Ramchandrapur Bhagar Uchchet Committee, being supported by hundreds to thousands of people, made movements for stopping dumping of garbage there.
Accordingly, several meetings, inspections, and plannings were taken up, held at by different government officials, bodies in presence of the members of Ramchandrapur Bhagar Uchit Committee. During the year 1975-77, people of Ramchandrapur were assured by organizers of such meetings that a piece of land of 5 acres has been fixed by the Paniati municipality at Boishpota under Khorda PS, now Gola PS, as the new garbage dumping land, and soon said Ramchandrapur Bhagar will be removed. But surprisingly, no effective steps were taken by Paniati municipality. এতটা তো শোনা যাবে না। হ্যাঁ, এই লাস্ট প্যারাগ্রাফে বলছি, লাস্ট প্যারাগ্রাফে কি বলছে? This is for favor of your kind information. Stop. I also pray that necessary communication may kindly be made to the concerned stakeholders and departments for taking necessary steps to find a permanent solution in view of giving the people of Ramchandrapur under Khadda PS a hygienic and healthy livelihood. পুলিশও বলছে একই কথা। পুলিশও বলছে। সুতরাং আমাদের একটাই আবেদন, তুমি কোথায় কি করবে না করবে, তোমরা অ্যাসুরেন্স দিয়ে এসছো টোটাল 23 নম্বর ওয়ার্ডকে, যেটা এখান থেকে শিফট হয়ে যাবে। সিন্স 1974-75 এসডিও করেছেন, 2 এসডিও করেছেন, আপনারা করছেন, ডিএম ব্যবস্থা করেছেন। আমাদের এই বর্তমান সরকার এটা যেটা করেছে, দেখুন সরকার তো জানে না কোথায় কি হচ্ছে না হচ্ছে, এটা কই করবে? লোকাল বডি করবে। লোকাল বডিতে জমি হয়েছে, লোকাল বডিতে টাকা স্যাংশন হয়েছে, ইভেন আমাদের সাংসদ টাকা স্যাংশন করে দিয়েছে এবং অর্ডার হয়েছে এখান থেকে সব। অর্ডার তো আবার কাগজ করাবে, বহিষ্পতা হবে যে আগে, সেটা তো হয়নি। 500 জমি নিচ্ছে, 500 জমি যখন নিয়েছো সেইখানে কেন করছো না? সেখানে টাকা স্যাংশন হয়েছে। ইভেন আমাদের মাননীয় চিফ মিনিস্টার উনি ওটা উদ্বোধন করেছেন। অর্থাৎ আমাদের সরকার, বর্তমান যে সরকার উন্নয়নের কাজ করে, সেই উন্নয়নের কাজ সবকিছু কমপ্লিট করেছে। বাট লোকাল বডি অফ Paniati municipality is not doing the purpose. তারা কাজ করছে না। শ্যামল ব্যানার্জি, রামচন্দ্রপুর ভাগাড় উচিত কমিটি কনভেনার। আমরা শ্যামলবাবুর থেকে দীর্ঘ সময়টা ধরে কার্যত পুরো ঘটনাটা জানতে পারলাম এবং সবচেয়ে আশ্চর্যজনক, আমরা অবশ্যই স্থানীয় বিধায়ক, স্থানীয় চেয়ারম্যান, পৌরপ্রধান সবার সঙ্গে কথা বলবো, যদিও পৌরপ্রধানের সঙ্গে আমরা ইতিমধ্যেই কথা বলেছি, তিনি জানিয়েছেন কিছু করার নেই। কিন্তু শ্যামলবাবু যে তথ্যগুলো আমাদের হাতে তুলে দিলেন বা আমাদেরকে আপনাদের সবার সামনে তুলে ধরলেন, যে মুখ্যমন্ত্রী পানিহাটির বিকল্প ভাগাড় নাকি ইতিমধ্যেই উদ্বোধন করেছেন এবং তার জন্য 45 কোটি এবং 8 কোটি এত টাকা স্যাংশন হয়েছে। এখানে রামচন্দ্রপুর ভাগাড় উচ্ছেদ কমিটির অন্যতম একটা দাবি যে সেই টাকাও আদৌ কোথায় খরচা হলো বা আদৌ কি খরচা হয়েছে, সেই প্রশ্নটা উঠে আসছে। সুতরাং এতগুলো প্রশ্ন, এত টাকার প্রশ্ন, এত মানুষের জীবন নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কিন্তু একদিনে খুঁজে বের করা অন্ততপক্ষে আমার মতন সংবাদকর্মীর পক্ষে সম্ভব নয়। আমাদের এই যে সিরিজ রামচন্দ্রপুর ভাগাড়, এটা চলতে থাকবে। আপনারাও নজর রাখুন, কারণ এই সমস্যা শুধুমাত্র 23 নম্বর ওয়ার্ডের সমস্যা নয়, এই সমস্যা শুধুমাত্র 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা নয়। এই ভাগাড় বা আপনার আবর্জনা ফেলার জায়গা যদি না থাকে, আজ পানিহাটির 35টি ওয়ার্ডের সমস্ত মানুষ কিন্তু সেই দুর্ভোগে ভুগছেন এবং তাদেরও জানা উচিত যে রামচন্দ্রপুরের মানুষ কি দাবি করছেন, তাদের দাবি কতটা যুক্তিসঙ্গত এবং তাদের দাবির সপক্ষে তারা কি যুক্তি রাখছেন। আমরা অবশ্যই পৌঁছে যাব বিধায়কের কাছে। আমরা শোভনদেব চট্টোপাধ্যায়ের নামটা যখন এখানে উঠে এলো, আমরা অবশ্যই পৌঁছবো শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে, কারণ আমরা জানি 2003 সালের ঘটনা, 2003 সালের ঘটনা আমরা জানি, কিন্তু 2024 সালে এসে সেই ঘটনা কোন দিকে বাঁক নেয় তার দিকে আমাদের অবশ্যই চোখ থাকবে। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7 Awake নিউজ। জয় হিন্দ।